নমস্কার। যৌথ জীবনযাপন থেকে আজকে আমরা মিলিত হয়েছি আদিবাসীদের কারাম পরব নিয়ে আলোচনার জন্য। আমি মৃন্ময় সেনগুপ্ত, যৌথ জীবনযাপনের পক্ষ থেকে। রয়েছেন আরেকজন অন্যতম আহ্বায়ক এবং আইস ওয়াক্সের সাধারণ সম্পাদক তনল মুর্মু। আমরা আজকে পারস্পরিক আলোচনা করব। এই আলোচনাটা আপনাদের কাছে ইউটিউবের মাধ্যমে উপস্থাপন করছে জিরো ব্যালেন্স ইউটিউব চ্যানেল। যে আমরা আলোচনা করব এই যে করম পরব খুব শুনি আমরা ইদানিং। করম পরবটাকে নিয়ে ছুটিও ঘোষণা করা হচ্ছে। তা করম পরব কি সব জনজাতি গোষ্ঠীর মধ্যে আছে, নাকি আবার আমরা জানি কারাম পরবও আছে? তাহলে এগুলো কি? আবার আমরা অনেক সময় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে করম পূজা, চারিদিকে আদিবাসী করম পূজা নামে এই সময় গ্রাম বাংলার বিভিন্ন স্থানে চারিদিকে হইচই হচ্ছে এবং দুর্গোৎসবের মতোই যেন একটা উৎসবের মেজাজ। তা সেইখানে বিশেষ করে আমরা এর আগে বাঁকুড়ার করম পরব নিয়ে একটা সংক্ষিপ্ত উপস্থাপনা আমরা রেখেছিলাম। আজকে কারাম পরব নিয়ে রাখবো। তনল মুর্মুকে আমি বলবো যে কারাম পরবটা কি। আমরা যে করম পরব বলি, করম পরব আর কারাম পরব কি একই, না এটা এক নয়? এইটা প্রথমে তিনি আলোকপাত করুন। হ্যাঁ, ধন্যবাদ মৃন্ময়। করম পরবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ছুটি দিয়েছেন, বেশ ধুমধাম করে যেটা পালন করা হচ্ছে কয়েক বছর যাবৎ। এবছরের ভাদ্র মাসের একাদশী তিথিতে করম পরবের ছুটি দেওয়া হয়েছিল। তা এই করম পরব হচ্ছে আমাদের মূলত ছোটনাগপুর মালভূমি এবং রাঢ় বাংলার বিভিন্ন জনগোষ্ঠীর উৎসব। তার মধ্যে পাঁচপারগানিয়া ভাষা বা কুড়মালি ভাষা যারা কথা বলেন, আমাদের কুর্মি সম্প্রদায়ের লোকেরা, তাদের এটা প্রধান উৎসবগুলোর মধ্যে একটা। আর তাদের প্রতিবেশী কিছু আদিবাসী জনগোষ্ঠী আছেন, বিশেষ করে আমরা বলতে পারি হো বা ভূমিজদের মধ্যে কিছু কিছু অংশ, তারাও এই পরবটা পালন করেন। আর অন্যান্য আদিবাসীদের, বিশেষ করে মুন্ডা মুন্ডা ভাষাভাষী, মুন্ডা ভাষা পরিবারের যে আদিবাসীরা, যেরকম মুন্ডা বা সান্তাল বা বীরহর বা মাহালি, এদেরও একই ধরনের নাম নাম সম্প্রত বা আহ, একই রকম শোনায়। তাদেরও একটা পরব আছে, সেই পরবটার নাম হচ্ছে কারাম পরব। তা কারাম পরব আর করম উৎসব বা করম পরব, এই দুটোই কিছু কিছু আদিবাসীরা পালন করেন, কিন্তু দুটো পৃথক উৎসব, এটুকু বলা যেতে পারে। কারাম পরবটা কি নির্দিষ্ট সময় হয়? এই যেমন করম পরবটা নির্দিষ্ট সময় আছে, একটা সময় ওরা বলছে ভাদ্র মাসের একাদশীতে হয়, বিশেষ পক্ষের একাদশীতে হয়। তা ঠিক কারাম পরবটাও কি ঠিক এই সময় হয়, কি নির্দিষ্ট সময় আছে কারাম পরবে? কারাম পরব আসলে আমি সান্তাল সান্তাল জাতিগোষ্ঠীর লোক। তা আমাদের সান্তালরা হচ্ছেন মুন্ডা ভাষাভাষী যতগুলো আদিবাসী আছেন, তার মধ্যে এশিয়ায় সবচেয়ে বড় মানে জনজাতি সেটা বলা যায়। তা আমাদের কারাম নামে আমাদের অনেকগুলো উৎসব আছে। যেরকম আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ঈদ নামে অনেকগুলো উৎসব আছে, বা ঈদ শব্দটার মানেই উৎসব। ঈদে মিলাদুন নবী কয়েকদিন আগে চলে গেল, যেরকম যেটাকে আমরা ফাতেহা দোহাত দাহাম নামেও জানি, যদিও দুটো এক নয়, কিন্তু দুটো একই তিথিতে পালন করা হয়। তা ঈদ যেরকম বহু, সেই রকম কারামও বহু। তা এই কারামগুলোর মধ্যে কিছু কারামের নির্দিষ্ট তিথি না থাকলেও ঋতু আছে, যার মধ্যে কিছু কারামের এই সময়টায়, এই শরৎকাল ডুববে ডুববে বা শরৎকাল, এই সময়টায় কিছু কারামের হয়তো এটাই ঋতু, কিন্তু নির্দিষ্ট তিথি অমুক পক্ষের তমুক তিথিতে হবে এরকম কিন্তু সান্তালদের কারাম পরবের কোনো দিনক্ষণ ধার্য করা নেই। আর কারাম যেহেতু অনেকগুলো, মানে গোটা পাঁচেক কারামের কথা তো আমি মনে করতেই পারছি, সেগুলো বছরের যে সময় সুবিধা হয় অন্যান্য পরবগুলোর সঙ্গে যাতে কনফ্লিক্টে না আসে, এইরকম সময়ে তারা পালন করে থাকে। কিরকম? যেরকম ধরুন, আদিবাসীদের মধ্যে তো নিজেদের গ্রাম্য স্বশাসন ব্যবস্থা আছে, যেটা ধরুন জুমজা বা এই পড়হা বা মানকি,
সেরকম সাঁওতালদের স্বশাসন ব্যবস্থার নাম হচ্ছে মাঝি পারগানা। তা মাঝি পারগানাতে যখন কোনো একজন নতুন গ্রাম প্রধান নির্বাচিত হন, তাকে তো ওই যেরকম আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে সেই দেশে রাষ্ট্রপতির কাছে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন, তা কেউ ধরুন একজন গ্রাম প্রধান হিসেবে নির্বাচিত হলেন, তাকে তো ওই এলাকার মধ্যে পরিচিতি করতে হবে, তা সেই পরিচিতিটা জ্ঞাপন করার, নিজেকে জানান দেওয়ার যে আজ থেকে ইনি মাঝি বলে এখানে নিযুক্ত হয়েছেন, একে জানো, লোকটাকে জানো, মাঝি কারাম হয়। মাঝি কারাম, সেটার নাম সেটার অন্য নাম আছে জীবের কারাম বা জীবন্ত কারাম বা ডাঙ্গুয়া কারাম বা আইপুড়ো কারাম। তা সেটা যে সময়ে ওই ভদ্রলোক মাঝি হিসেবে নিযুক্ত হচ্ছেন বা ভদ্রমহিলা নিযুক্ত হচ্ছেন, তারপরে পরেই করবেন। সেটা ফেব্রুয়ারি মাসেও হতে পারে, অগ্রহায়ণ মাসেও হতে পারে, এটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই, সেই রকমই। আচ্ছা, ভাদ্র মাসে এই যে কারামটা, এটাকে কি বলা হয়? ভাদ্র মাসের সময় সাধারণত করে সেটা সাধারণত গুরু কারাম করা হয়, কিন্তু গুরু কারামেরও এরকম ইয়ে নয়। ওই যে দাঁসাই আখড়ার যে গুরুরা থাকেন, তাদের চেলারা তাদের গুরুর বাড়ির সামনে কারাম গাছের ডাল পুঁতে গুরু কারামটা করেন। এটা মাঝি কারামেরই মতো হয়, কিন্তু গুরুর বাড়ির সামনে করা হয় বলে এটার নাম দুটো, ওই চেলারা করে বলে চেলা কারাম, অথবা গুরুর বাড়ির সামনে করা হয় বলে গুরু কারাম। আচ্ছা, এই যে এই সময় আমরা দেখতে পাই শরৎকালে দাঁসাই নাচও হয়, খুব স্বাভাবিকভাবেই চলে এলো আর কি। দাঁসাই নাচের সঙ্গে তো দুর্গাপুজোর কোনো সরাসরি সম্পর্ক নেই, কিংবা আছে অন্য কিংবা আছে অন্য আখ্যানে আছে, সরাসরি নেই বলাটা ভুল, অন্য আখ্যানে আছে। এই যে দাঁসাই করামের সঙ্গে, এই যে গুরু কারামের সঙ্গে এই দাঁসাইয়ের কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, গুরু কারাম সাধারণত এই দাঁসাই আখড়ার ছেলেরাই করেন। আচ্ছা, এই মানে এটা কি ওই দাঁসাই নাচের সময় করেন? আর না না না, আগেই করবে। আচ্ছা, বললে আগেই করবে। আচ্ছা, মানে এই হয়তো এক মাস আগে। এখন কারণ দাঁসাইয়ের আগে তো তাদেরকে বেলবরণ করতে হয়। আচ্ছা, হ্যাঁ, তা বেলবরণের সময় তো করতে পারবে না, তার আগেই করবে, বছরের যে কোনো একটা সময়ে। আচ্ছা, এটা দাঁসাই করা। আর এই যে এটা কি মানে এই কারামটা, এই দাঁসাই কারাম, এইটা আমরা তো ভাদ্র মাস বলছি বাঙালি মানে ক্যালেন্ডার অনুসারে, তো অন্যান্য রাজ্যে সাঁওতালদের মধ্যে কি এই রীতিটা আছে? দেখো, বাংলা বলতে যেটাকে আমরা বুঝি সেটা তো বঙ্গা দিশম। আদিবাসীরা বলে পবিত্র ভূমি, দিশম মানে হচ্ছে দেশ, আর বঙ্গা মানে হচ্ছে পবিত্র। তা বঙ্গা দিশমটা এক সময় কিন্তু আরাকান থেকে আকরা অব্দি মোটামুটি ছড়িয়ে ছিল। এখন যেটাকে আমরা দ্বারভাঙ্গা বলি, সেটা আসলে দুয়ার বঙ্গ বা দ্বার বঙ্গ। বঙ্গে ঢোকার দ্বার যেটা, সেটাই হলো দ্বারভাঙ্গা। আর দ্বারভাঙ্গা বর্তমানে বিহার রাজ্যে আছে, সেটা তো ম্যাপের ওপরে সীমানা নির্ধারণের ব্যাপার, কিন্তু সাংস্কৃতিক ভাবে এই জায়গাটা পুরোপুরি বঙ্গাদিসমের অন্তর্গত। আর এই বঙ্গাদিসমের যে আদিবাসীরা আছেন, তারা বঙ্গাব্দটাকেই মেনে চলেন। বঙ্গাব্দটা অবশ্য বর্তমানে অনেকগুলো সংস্করণ আছে, যেরকম ভারতে যে বঙ্গাব্দ মানা হয়, বাংলাদেশের বঙ্গাব্দ তার থেকে একদিন খানেক বোধহয় পার্থক্যে চলে। সেই জন্য দেখবেন আপনারা ওই 25শে বৈশাখ দুদিন একদিন আগে পিছিয়ে, বাংলাদেশে যেদিন 25শে বৈশাখ পালন হয়, ভারতে সেদিন 25শে বৈশাখ নয় আর কি। এইরকম হয়। আদিবাসীদের যে বঙ্গাব্দ, হ্যাঁ, আর আদিবাসীদের বঙ্গাব্দের সঙ্গে বাঙালি বঙ্গাব্দের একটাই তফাৎ, সেই বঙ্গাব্দে কয়েকটা মাসের নাম একটু আলাদা, অর্থরূপে একটু আলাদা। আর আদিবাসী আদিবাসী বঙ্গাব্দের বছর শুরু হয় মাঘ মাসে, আর বাঙালি বঙ্গাব্দের বছর শুরু হয় বৈশাখ মাসে। এর বাদে তো অন্য কোনো তফাৎ নেই। অন্যান্য জনজাতির মধ্যে দেখা যায় মাঘ মাসে হয়, দাক্ষিণাত্যেও বহু জায়গায় মাঘ মাসেই বছর শুরু হয়। তা এই যে আমরা এই শরৎকালে যে দিশম কারাম বলা হলো, দিশম কারাম নয়, ওটা গুরু কারাম যেটা বলা হলো, যার সঙ্গে দাঁসাই নাচের, পরবর্তীকালে দাঁসাই নাচের ওই আখড়া থেকেই বাচ্চারা গুরুর কাছের থেকে তারা সিদ্ধতা অর্জন করেন এবং তারা দাঁসাই নাচতে বেরোন। গুরু কারামের মানে উৎসবের রীতিটা যদি একটু বলেন। গুরু কারাম আর মাঝি কারাম, সব কারামের রীতি মোটামুটি এক, কিন্তু সব কারামের রীতি মোটামুটি এক। ওই অরণ্য নির্ভর জনগোষ্ঠী হিসেবে আদিবাসীরা বনের আশেপাশেই থাকেন, তো বনে গিয়ে দুটি ছেলেকে পাঠানো হয়, আঠার ছেলেও হতে পারে, আর মাঝি কারাম হলে গ্রামের দুটি অবিবাহিত হতে হবে। ওই দুটি ছেলেকে, যুবককে অবিবাহিত যুবক হতে হবে।
তারা গিয়ে বনের বনের মধ্যে থেকে বা বনের জাস্ট ধারে যেখানে কারাম গাছ পেল, কারাম গাছ থেকে দুটি ডাল কেটে তারা ধুমধাম করে গান বাজনা করে তারা এসে যে আয়োজক ব্যক্তি বা পরিবার তাদের বাড়ির বাইরে রাস্তার উপরে বা রাস্তার ধারে ওই কারাম ডাল দুটি পোতা হয়, অনেকটা মাটি ঢিপি করে পোতা হয় যাতে এদিক ওদিক না পড়ে। তারপর সেটার উপর একটা শামিয়ানার মতো টাঙানো হয় সুতি কাপড় দিয়ে। তারপর সেখানে একটা মলি বলে একটা মাটির প্রদীপ জ্বালানো হয়। সব কারামেই এটা হয়। আর তারপর একজন কথক ঠাকুর থাকেন, গুরু। সেই গুরু এসে কারাম বিনতি হচ্ছে আমাদের আদিবাসীদের সৃষ্টিতত্ত্বের ওরাল ন্যারেটিভ, মৌখিক কথকথা। এই যে ঠাকুরজি যখন পৃথিবী জগৎ সংসার সৃষ্টি করলেন, আদি যে মানুষ দম্পতি পিলচু আরাম পিলচু বুঢি তারা কোথায় জন্মেছিলেন, হাঁস হাসিল চ্যাড়ের ডিম থেকে তাদের জন্ম হয়েছিল, তারপর তারা সেই সিরন্দন্দি বলে কোনো জায়গায় তাদের আশ্রয় হলো, সেখান থেকে মানুষ কোথায় গেল, বংশ বিস্তার করলো, সেখানে কি আপদ বিপদ এলো, তাতে তারা উঠে আরেক জায়গায় বসতি স্থাপন করলো, করে করে বর্তমানের বঙ্গদেশম বা ঝাড়খণ্ড, বাংলা, বিহার, উড়িষ্যাতে তারা এসে পৌঁছলেন। এটাই মোটামুটি সৃষ্টি ন্যারেটিভ বা ক্রিয়েশন ন্যারেটিভ এটাকে বলা যেতে পারে, সেটা ন্যারেট করেন। আর তারপরে গান থাকে, বাজনা থাকে। তারপর হাঁডি বা হাঁড়িয়া পান করা একটা অন্যতম অঙ্গ। আর এখানে দু দু ধরনের নাচ হয়, একটা রিঞ্জা নৃত্য পরিবেশন করা হয়। আর রিঞ্জা নৃত্যটা যখন ওই মোরগ ডাকার পরে, এটা সন্ধ্যাবেলা থেকে শুরু হয়। রিঞ্জাটা সকালে যখন মোরগ ডাকে, আমাদের বলা হয় প্রথম মোরগের ডাক, দ্বিতীয় মোরগের ডাক। আহ, প্রথম মোরগের ডাকের সময় এই রিঞ্জা নৃত্যর ধরনটা, শৈলীটা পাল্টে ওটা ভিনসের নৃত্য হয়ে যায়। আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিসর্জনের জন্য তারা কোনো একটা জলাশয় বা নদী কাছে পিঠে আছে, সেখানে ধুমধাম সহকারে গিয়ে বিসর্জন দিয়ে আসে। এই হলো মোটামুটি উপজীব্যটা। এখন এক্ষেত্রে করম পরবের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যাচ্ছে মানে যেরকম সারা রাত ধরে এই যে নাচ, ভোরবেলার একটা না, উপাখ্যান গুলো তো আলাদা। হ্যাঁ, উপাখ্যান গুলো আলাদা, করম হচ্ছে করম আমি যতটা জানি আমাদের প্রতিবেশী জনগোষ্ঠী, আমাদের খুব কাছের জন আছেন কুর্মীরা। আমি যতটা দেখেছি, আমি অতটা বিশদে বলতে পারবো না। তারা গাছপালা অঙ্কুরিত করেন, সেটাকে জাওয়া বলে। আর জাওয়াটা কিন্তু মহিলা কেন্দ্রিক উৎসব। হ্যাঁ, আর পুরুষদের মধ্যে শিশু পুরুষরা তাতে অংশ নেয়। বয়স্ক পুরুষরা কিন্তু যাওয়া করম করম যেটা বা যেটাকে কার্মাও বলে অনেকে, কার্মা বা করমে কিন্তু পুরুষদের তেমন কোনো ভূমিকা থাকে না, জোগাড় যন্ত্রে হেল্প করতে পারে। আর তার যে আখ্যান, হ্যাঁ, যাওয়া যাওয়া করমের যে আখ্যান, আর এই গুরু কারাম, মাঝি কারাম বা ডেঙ্গুয়া কারাম বা গজ কারাম বা মরা কারাম, তার আখ্যান আলাদা। হ্যাঁ, আখ্যানটা আলাদা। আর সময় তো হয় দিনে উৎসব হবে, নয় রাতে উৎসব হবে, এটা তো নিপাতনে সিদ্ধ মিলবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে এই যে এখন বনভূমি কমে যাচ্ছে, বনাঞ্চল কমে যাচ্ছে, এবং আদিবাসীদের বড় একটা অংশ নানা কারণে যেমন বনভূমি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, কিংবা রুটি রুজির কারণে অন্যত্র চলে যাচ্ছে। দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, এখনো চলছে। এই যে কারাম গাছ লাগিয়ে এই যে কারাম পরব করার রীতি, তা যারা সরে গেছে কিংবা জঙ্গল কমে গেছে, তো সব জায়গায় গিয়ে তো আদিবাসীরা কারাম গাছটা পানো না। সেখানে কি এই যে একটা জঙ্গল, একটা পরিবেশ, প্রকৃতি পরিবেশের সঙ্গে জড়িয়ে যে লোক সংস্কৃতি, আজকে প্রকৃতি পরিবেশের বিপন্নতা, তার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার জন্য লোকের স্থানান্তর, বিস্থাপনও হতে পারে, পলায়ন হতে পারে, তার ফলে কি এই লোক সংস্কৃতি গুলো হারিয়ে যাচ্ছে নাকি অন্যরকম রূপান্তর হচ্ছে? এই লোক সংস্কৃতি গুলো হারিয়ে যাচ্ছে শুধু না, এগুলো বিপন্ন হয়ে গেছে। শহরে গিয়ে দিল্লি বা রাজস্থানে বা কেরলে তারা কাজের খোঁজে গেছেন, সেখানে সঙ্গে করে তারা কারাম গাছ নিয়ে যাবেন এটা তো নয়। হ্যাঁ, যদিও আমরা ওই আফ্রিকা থেকে যখন দাস ব্যবসা করে আমেরিকা বা নতুন পৃথিবীতে যে দাসদের চালান দেওয়া হয়েছিল, তাদের মহিলারা অনেকে কিন্তু তাদের যে দানাশস্যের বীজগুলো তাদের চুলের বিনুনিতে, আফ্রিকান মহিলারা তাদের চুলের বিনুনিতে লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন নতুন পৃথিবীতে, দ্য নিউ ওয়ার্ল্ডে, যাতে সেখানেও তারা তাদের মিলেট বা দানাশস্যগুলো পেতে পারেন। কিন্তু এই আদিবাসীরা
কিন্তু সেইভাবে নিয়ে যাননি। কিন্তু বর্তমানে আমরা দেখছি আদিবাসীদের মধ্যে একটা পেপার থিম, পাতলা ভঙ্গুর একটা মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছে। রিজার্ভেশনের মাধ্যমে সুবিধা প্রাপ্ত হয়ে তারা হয়তো সমাজে কিছু কিছু অংশে তারা প্রতিনিধিত্ব করতে পারছেন। তা তাদের মাধ্যমে একটা চেষ্টা চলছে যে তাদের গ্রাম সমাজকে তারা ছেড়ে এসছেন, তাদের মাঝি পারগানা যে গ্রাম শাসনের ব্যবস্থা তারা ছেড়ে এসছেন, তাদের লৌকিক আচার তারা ছেড়ে এসছেন। এখন কিন্তু বিভিন্ন মহানগরে সাম্প্রতিক সময়ে আদিবাসীদের মধ্যে চেষ্টা হচ্ছে সারনাস্থল বা জাহের থান, তারা শাল গাছ, তারা শিশু শাল গাছের চারা তারা ট্রেনে করে বয়ে নিয়ে গিয়ে দিল্লি মহানগর বা চেন্নাই বা কলকাতাতে তারা জাহের থান বানানোর চেষ্টা করছেন। তারা হয়তো সেভাবে হচ্ছে না, কিন্তু জাহের থান বানানোর চেষ্টা হচ্ছে। তারা শহুরে তাদের নিজেদের জানাশোনা মহলের মধ্যে তারা মানকি বা মাঝি বলে নিজেদের মধ্যে সংগঠন তৈরি করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে সফল হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা সাইনবোর্ড সর্বস্ব হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছেন। তবে মৃন্ময় যে কথাটা বললে, এটা তো গ্রাম জীবনের অঙ্গ, এবং গ্রাম জীবনকে তাদের আদিবাসী স্বশাসন ব্যবস্থার বাইরে ভাবাও যায় না। কারাম উৎসবটা তারা বিচ্ছিন্নভাবে তো পালন করতেন না, তারা ওই মাঝি পারগানা ব্যবস্থার অধীনে থেকে তারা পালন করতেন। তো সেই ব্যবস্থাটাই তারা ছেড়ে আসছেন। ওই ফুলবেড়ের চটকলে ওই গফুর গফুর মিয়া আমিনাকে নিয়ে চলে এসেছিল, তাকে তো সবকিছু ছেড়ে আসতে হয়েছিল। তা এরাও সেক্ষেত্রে হয়তো পাচ্ছেন না, বিপন্ন হয়ে যাচ্ছে। তা নতুন করে তারা করার চেষ্টা করছেন নিজেদের স্বার্থে যতটা কুলোয়, সেটা হয়তো চেষ্টা হচ্ছে। হুম। নমস্কার। ধন্যবাদ জানানোর কিছু নেই, যৌথ জীবনযাপনের এই পারস্পরিক একটা আলোচনার মতোই করলাম আমরা। কারণ আমরা যৌথ জীবনযাপন আমরা চাই এই যে লোক সংস্কৃতি রয়েছে তার সঙ্গে প্রকৃতি পরিবেশ মানুষের জীবন জীবিকার যে মেলবন্ধন, সেগুলো আরো বেশি বেশি করে চর্চা করার, এবং আজকে তথাকথিত উন্নয়নের নামে সর্বগ্রাসী সাংস্কৃতিক আগ্রাসন, আর্থিক আগ্রাসন, সর্বগ্রাসী যে আগ্রাসন, এই আগ্রাসনের ফলে যে বিপন্নতা, সেটা নিয়েও চর্চা করি। গত বছর 2024 সালে আমরা দাসাই নাচ, কাঠি নাচ নিয়ে হুম। আমরা বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম জেলায় গিয়েছিলাম, এবং আমরা কিছু তথ্য পেয়েছি এবং আমরা কিছুটা ব্যথিত হয়েছি যে দাসাই নাচ যারা করেন তাদের মধ্যে অনেকে, আমাদের মনে হয়েছে যে আখ্যানটা রয়েছে দাসাই নাচে, সেটা তাদের মধ্যে চর্চা নেই, তারা বিস্মৃত হয়েছে, কিংবা নানা কারণে চর্চা করেন না, এরকম অনেকে রয়েছে, কিংবা অত ভাবেন না, দাসাই নাচটা করতে হয় করে যাচ্ছে। আমরা ব্যথিত হয়েছি। আমরা সেই পর্বটা 3টে পর্বে আমাদের সে অভিজ্ঞতা এই জিরো ব্যালেন্স এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলো উপস্থাপন করেছিলাম। আমাদের ইচ্ছে আছে এবছরও দাসাই নাচ নিয়ে আমরা আবার যাব সেখানে। তা এখানে এই গুরু কারামের সঙ্গে দাসাইয়েরও একটা সম্পর্ক আলোচনা উঠে এলো। আমরা এরকম আলোচনা করতে থাকবো। আমাদের পরিবেশ, আমাদের লোক সংস্কৃতি, এখানকার আদিবাসী মূলবাসীদের সংস্কৃতি, তার সঙ্গে জড়িয়ে আছে যে জনজীবন, সেটা নিয়ে আমরা চর্চা করতে থাকবো। আপনারা দেখুন। আপনাদের সকলকে যৌথ জীবনযাপন এবং জিরো ব্যালেন্স ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার।